পারমাণবিক অস্ত্রের হিসেবের পাশাপাশি এআই এর একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই যুদ্ধকে কিন্তু আসলে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এআই নির্ভর যুদ্ধ বলা হচ্ছে। ইসরায়েল বা আমেরিকার যেই ধারণা ছিল ইরানকে নিয়ে, ইরান কিন্তু এই ক্ষেত্রে আরও বেশি আগানো। চীন আসলে কোনোভাবে আমেরিকাকে ডমিনেট করছে কিনা বা সুযোগটা আছে কিনা? চীন 2030 সালের মধ্যে সে সারা পৃথিবীতে এআই এর ক্ষেত্রে নেতৃত্ব দিতে চায়। যারা আমেরিকার সমালোচক তারা কিন্তু বলছে যে ইউএসের এই যুদ্ধে সম্মানজনক অবস্থানকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তান আসলে এই রোলটা প্লে করেন। যার কাছে পারমাণবিক বোমা আছে সে পাওয়ারফুল। পুরো পৃথিবীর বড় একটা চমক কিন্তু ছিল আসলে এআই। 2023 সালের পরে আমরা এআইকে কোথায় না দেখছি। যুদ্ধের একটা দামামা আমরা দেখতে পাচ্ছি এবং এর মধ্যে দেখছি যে মিসাইলের হিসাব, পারমাণবিক অস্ত্রের হিসেবের পাশাপাশি এআই এর একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে কিভাবে প্রভাব ফেলছে ভাই? আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যদি বলি, আমরা 1700 সালের যুদ্ধের ঘটনা যদি অ্যানালিসিস করি সেখানেও আমরা প্রযুক্তি দেখেছি। আমরা পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও যখন দেখেছি তখন আমরা প্রযুক্তি দেখেছি। আমরা 91 সালে যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেখি সেখানেও আমরা আসলে প্রযুক্তি দেখছি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আসলে প্রযুক্তির আসলে একটা অংশ। আমরা প্রথমবারের মতো এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই আক্রমণ দেখছি, এই আক্রমণে আমরা প্রথমবারের মতো এআই এর নানান মাত্রিক ব্যবহার দেখছি। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে দুই পক্ষ বা আমি যদি এখানে তিন পক্ষ বা যুদ্ধে যেই পক্ষগুলো আছে তারা কিন্তু কেউ আসলে এআই এর ব্যবহার স্বীকার করছে না অফিসিয়ালি। আমরা যদি বলি অগোচরেই করছে। এক্ষেত্রে যদি খেয়াল করেন, আমরা যুদ্ধের প্রথম দিন এবং 28 তারিখ যদি খেয়াল করি, 28 ফেব্রুয়ারি ইউএসএ এবং ইসরায়েল যে আক্রমণ করলো ইরানে, তারা একটি স্কুলে আক্রমণ করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আক্রমণের কারণে আসলে প্রায় 150 জনের মতো শিশু এবং অনেক হতাহত হয়েছে সেখানে। সো এই যেই ঘটনা ঘটেছে যুদ্ধের প্রথম সময়ের দিকে, সেক্ষেত্রে কিন্তু এআই এর ব্যবহার ছিল এবং পরবর্তীতে আমরা বেশ কিছু গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখি যে 2016 সালের ইমেজ ব্যবহার করে যেই ম্যাপ তৈরি করা হয়েছে, সেই ম্যাপ বিশ্লেষণ করে এআই আসলে নির্দেশনা দিয়েছে যে সেখানে কোনো মিলিটারি বেইজ বা মিলিটারি স্থাপনা আছে। সে কারণেই কিন্তু আসলে এআই সেখানে আক্রমণ করে। পরবর্তীতে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের যেই সেন্ট্রাল কমান্ড বা সামরিক বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে এই ঘটনাটা বা এর পেছনে মূল দায়টা এড়িয়ে যায়, কিন্তু গণমাধ্যম বিশ্লেষকরা তারা কিন্তু আসলে বলছেন যে এখানে আসলে এআই এর ভুল ছিল। এবং আমরা পরবর্তী সময়ে এআই এর ব্যবহার যদি বলি, আমরা ড্রোনের কথা বলছি, মিসাইলের কথা বলছি, এই যুদ্ধকে কিন্তু আসলে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এআই নির্ভর যুদ্ধ বলা হচ্ছে। হ্যাঁ, আমরা একদম সেই বিধ্বংসী কথাই শুনছিলাম। এখন শুরুতে আমরা কথা বলছিলাম এআই এর ব্যবহার এবং যুদ্ধক্ষেত্রে কতটা বিধ্বংসী প্রভাব ফেলছে। আতিক মেজবালগ্ন আছি এবং আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন জাহিদ হোসেন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে একটা বড় অ্যাটাক হয়েছিল যেখানে অনেকগুলো শিশু মারা গিয়েছিল। এই অ্যাটাকটার নেপথ্যে যে ডাটাগুলো, এটা কি আসলে কালেকশন করলো কীভাবে? আমরা ইরানের এগেনস্টে যুদ্ধ দেখছি। এই যুদ্ধের অনেক ইনফরমেশন আসলে আমরা সব গণমাধ্যম থেকেই পাচ্ছি। আসলে গণমাধ্যমগুলো আমরা যদি ওইভাবে খেয়াল করি, পশ্চিমা বায়াসনেস থাকে, পক্ষ বিপক্ষ নিয়ে অনেক কথা থাকে, কিন্তু ইরানের যে প্রথম যুদ্ধ হলো, যুদ্ধের প্রথম দিন আমরা দেখেছি যে ইসরায়েলি মিসাইল এবং আমেরিকান বাহিনীর যে আক্রমণে একটা স্কুল ধ্বংস করা হয় এবং স্কুল ধ্বংস করার কারণে অনেকগুলো শিশু নিহত হয়। পরবর্তী সময়ে গার্ডিয়ান এবং সিএনএন তারা এই আক্রমণের পেছনটা বিশ্লেষণ করে দেখায় যে বেসিক্যালি যেই এআই সিস্টেম ব্যবহার করে এই আক্রমণটা করা হয়, সেই এআই সিস্টেমে যেই ডেটাগুলো দেওয়া হয়েছিল সেটা বেসিক্যালি 2016 সালের ইমেজ। 2016 সালের ইমেজে দেখা যায় যে এখন যেখানে স্কুল সেখানে আসলে তখন একটা মিলিটারি বেইস বা কোনো সামরিক স্থাপনা ছিল। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার সাথে শেয়ার করি। 91 সালে আমেরিকা ইরাকে আক্রমণ করে, পরবর্তীতে 2000 সালের পরে আমরা ইরাক যুদ্ধ দেখেছি। ইরাক যুদ্ধ 2003-এ, সেই যুদ্ধে প্রায় 2000 মানুষ ছিল যারা বিভিন্ন ডেটা অ্যানালিসিস করে আমেরিকান সামরিক বাহিনীকে কোন স্থাপনায় আক্রমণ করতে হবে বিমান দিয়ে সেই কমান্ড দিত। রিসেন্ট আমরা যেটা জানতে পেরেছি, মাত্র 20 জন এআইয়ের থ্রুতে পুরো ইরান যুদ্ধে, এখনকার যে আমরা যুদ্ধ দেখছি এই ইরান যুদ্ধে ডেটা অ্যানালিসিস করছে। প্রতি ঘন্টায় তারা প্রায় 1000 স্থাপনা নির্দিষ্ট করতে পারছে এবং বলা হয় প্রতি 3.6 সেকেন্ডসে একটি করে স্থাপনাকে আক্রমণ করার জন্য তারা এআইকে ব্যবহার করছে। মেসিভ একটা সার্ভিলেন্স ডাটার একটা কালেকশন আমরা দেখছি এখানে। আমরা সেই কালেকশনটা এখন দেখছি। কিন্তু ভাই, আমরা একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে, এই যে আক্রমণটা করলো, এর আগেও তো আমেরিকার বেশ কিছু প্রিপারেশনের জায়গা ছিল। আপনি বলছিলেন যে ক্লোডের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার একটা বিষয় ছিল। 28
তারিখে হামলাটা করা হলো, এর আগে দেখলাম যে 27 তারিখে ক্লোডের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, এটা কেন করা হলো? রাইট নাও আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ। তাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এই কনসেপ্টটা তারা সারা পৃথিবীতে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আমরা যদি এআই সেবা যেসব প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বা এআই নিয়ে যারা কাজ করছে, আমরা ওপেন এআইয়ের কথা জানি, অ্যান্থ্রোপিকের কথা জানি, গুগলের কথা জানি, এআইকে মানব সভ্যতা কিংবা মানুষের জন্য ভালো কাজে ব্যবহার করার জন্য এক ধরনের একটা কনসেনসাস আমরা দেখি। সেক্ষেত্রে কিন্তু ক্লড এআই প্রথম থেকেই তার অ্যান্থ্রোপিক তার যেই পলিসি বা তার যে মিশন ভিশন ছিল, মানবিকতার জায়গায় মানুষের পক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার জন্য তারা চেষ্টা করছে। নিয়মিত ব্যবহার বলি, পরিমিত ব্যবহারকেই তারা আসলে গুরুত্ব দিচ্ছে। যখন ক্লড দেখলো, অ্যান্থ্রোপিক দেখলো যে তাদের মডেল ম্যাভেন সিস্টেমের মাধ্যমে আমেরিকান মিলিটারি মানুষের এগেনস্টে ব্যবহার করছে, তখনই কিন্তু তারা প্রকাশ্যে কথা বলা শুরু করে। এবং আমরা ডিপার্টমেন্ট অফ ওয়ারের যদি রিসেন্ট তাদের অ্যাক্টিভিটির দিকে যদি তাকাই, তারা কিন্তু যুদ্ধের প্রথম দিকেই ক্লডের সাথে তাদের এক ধরনের সম্পর্ক চিহ্নের কথা জানায়। এবং সেই সময়টাতেই কিন্তু আমরা দেখেছি ওপেন এআই যারা চ্যাট জিপিটি তৈরি করেছে এবং যাদের ওপেন এআইয়ের শেয়ারে মাইক্রোসফট সহ আমেরিকান অনেক পাওয়ারফুল প্রতিষ্ঠানগুলো আছে, ওপেন এআই তখন পেন্টাগনের সাথে একটা চুক্তিতে আসে যে তারা হচ্ছে এখানে কাজ করবে। এবং তখন কিন্তু আমরা চ্যাট জিপিটির এগেনস্টে গ্লোবালি একটা মুভমেন্ট দেখি। অনেক চ্যাট জিপিটি ইউজার চ্যাট জিপিটি থেকে তারা তাদের অ্যাকাউন্ট মুছে ফেলে, চ্যাট জিপিটিকে বয়কট করে। আপনি যদি একটু খেয়াল করেন, কোভিড পরবর্তী সময়ে পুরো পৃথিবীর বড় একটা চমক কিন্তু ছিল আসলে এআই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এআইকে তার অ্যাডমিনিস্ট্রেশন এবং আমেরিকা যেন এআই ক্ষেত্রে বড় একটা পাওয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্পের আমরা ভূমিকা দেখেছি, বিশেষ করে চাইনিজ এআইকে আটকানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের কিন্তু অনেক ভূমিকা আমরা দেখি। আমরা কিন্তু চিপ ওয়ার এর কথা শুনেছি 2023-এর পরে, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর কিন্তু চীন ভার্সেস ইউএসএ আমরা কিন্তু একটা ওয়ারফেয়ার দেখছি। চীনকে কখনো আমেরিকা ট্রাস্ট করে না, আমরা যদি গ্লোবাল পলিটিক্সের দিকে যদি তাকাই। সো চীনের এআইকে আটকানোর জন্য আমেরিকান কোম্পানিগুলোকে যেন তারা চীনে ডেটা পাঠাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প তার অ্যাডমিনিস্ট্রেশন আসলে এআইকে মানুষের ভালোর জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, সোশ্যালি গুড হিসাবে এআইকে ব্যবহার করার জন্য কিছু ডকট্রিন বা কিছু নিয়ম তখন ঘোষণা করে। চীনের এই এআই প্রযুক্তিকে আমেরিকা থামাতে পারবে কিনা এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম চীন এবং আমেরিকার এই স্নায়ুযুদ্ধ নিয়ে, এআই এর প্রতিযোগিতা নিয়ে। ভাই, আমরা তো জানি যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 20টা এআই মডিউলের মধ্যে 14 থেকে 15টাই হচ্ছে চীনের বানানো, এবং সেমিকন্ডাক্টরের যে যুগ রয়েছে সেখানে আমরা দেখছি একটা বড় ইভ্যালুয়েশন নিয়ে এসেছে চীন আসলে কোনোভাবে আমেরিকাকে ডমিনেট করছে কিনা বা সুযোগটা আছে কিনা? দেখুন, আমরা আসলে চীন এবং আমেরিকার যেই যুদ্ধ দেখছি, যুদ্ধ আসলে যুদ্ধ বলা যাবে না, বাণিজ্য নিয়ে যুদ্ধ, আমরা চিপ নিয়ে যুদ্ধ দেখছি। এই যুদ্ধের প্যাটার্নটা যদি আপনি খেয়াল করেন, এটা কিন্তু আসলে 1980-র দশক থেকে কিন্তু এই প্যাটার্নটা আমরা দেখছি। সো আমরা যেই রিসেন্ট যেই ওয়ারফেয়ার দেখছি, আমেরিকা কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছে। এনভিডিয়ার কথা বলি, ইন্টেলের কথা বলি, তারা যেন তাদের পেটেন্ট বা তাদের যে চিপ ডিজাইন করা হচ্ছে এগুলো যেন চীনের কাছে না যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকান কোম্পানিগুলোকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু অনেকভাবে প্রেশার জেনারেট করছে। চীন উল্টো দিকে খুব লো কস্টে কিছু মডেল তৈরি করে ফেলেছে। আমরা কিন্তু ডিপসিকের কথা জানি, আলিবাবা তৈরি করছে। আমরা এখান থেকে আরও কয়েকটি ইন্ডিভিজুয়াল কোম্পানির কথা যদি বলি, Jet.ai, অনেকগুলো কিন্তু এআই মডেল চীন থেকে তৈরি হচ্ছে। এবং ইন্টারেস্টিং একটা মজার বিষয় হচ্ছে, চ্যাট জিপিটি যদি বলি, জেমিনাই যদি বলি, বা আমেরিকান যে ক্লড মডেলগুলো যদি বলি, অনেক ক্ষেত্রেই কিন্তু চীনা যেই মডেলগুলো এগুলো কিন্তু পাওয়ারফুল। কিন্তু আমরা যে গ্লোবাল ইনোভেশনের দিকে যদি তাকাই, আপনি যদি খেয়াল করে দেখবেন বিশ্বের শীর্ষ 100 যেই গবেষণাগার অনেকগুলো হচ্ছে চীনে, কিন্তু তারপরেও কিন্তু আমেরিকান যে হেজিমনি, নলেজের যেই গ্লোবাল আমরা যে ডেজিমিনেশন দেখি, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা এবং ইউরোপের কিন্তু একটা আধিপত্য সবসময় ছিল। চীনের ডেটা সেন্টারটা আসলে কিভাবে আসলে ওরা সম্মিলিত করছে? চীন প্রচুর, আমরা যদি চীনের গবেষণার দিকে যদি তাকাই, চীন প্রচুর ইনভেস্ট করছে। বিশেষ করে চীনের প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, প্রাইভেট কোম্পানিগুলোকে কিন্তু গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে বলে কিন্তু আমেরিকান বিশ্লেষকরা বলেন। আমেরিকাতে একটা ডেটা সেন্টার কিংবা একটা প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করতে প্রাইভেট কোম্পানিগুলোর অনেক সময় লাগে, কিন্তু চীন যেহেতু তাদের সব কিছু গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রিক, সেক্ষেত্রে কিন্তু চীনের খুব দ্রুত ডিসিশন নেওয়ার সুযোগ থাকে। এমনকি চীনের একটা পলিসি আছে, চীন 2030 সালের মধ্যে সে সারা পৃথিবীতে এআই এর ক্ষেত্রে নেতৃত্ব দিতে চায়। F-35, F-16, F-15 নিয়ে আমেরিকা বিভিন্ন সময় দম্ভ করেছে, এবং এটা নিয়ে পুরো বিশ্বের একটা আগ্রহের জায়গা ছিল।
কিন্তু রিসেন্ট আমরা দেখলাম যে সেই বিমানও ভূপাতিত হয়েছে। ইরান আসলে গত 10-15 বছর ধরে তার যেই মিলিটারি মেকানিজম, সেখানে কিন্তু প্রচুর এরকম মাইক্রো যদি বলি ড্রোন কেন্দ্রিক বা ইউএভি আনআর্মড ভেহিকেল বা আনআর্মড প্রযুক্তির উপরে তারা কিন্তু মনোনিবেশ করেছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের দিকে যদি তাকান, রাশিয়া যেভাবে ইউক্রেনে আক্রমণ করছে, ইউক্রেন যেভাবে রাশিয়ার ভেতরে যে তার ড্রোন অ্যাটাক করছে, আমরা কিন্তু দেখছি যে ইরান কিন্তু তার মিলিটারি ক্যাপাসিটির বিশাল একটা অংশ তার কিন্তু এই যে ড্রোন দিয়ে ইসরায়েলে আক্রমণ করছে এবং তার আশেপাশের যেই দেশগুলো আছে, যেসব তেল ক্ষেত্রের কথা যদি বলি বা আমেরিকান বেইজের কথা যদি বলি, সেখানে কিন্তু আসলে এই আনআর্মড সিস্টেমের মাধ্যমে কিন্তু তারা আক্রমণ করছে। আর আমরা যে বিমান ভূপাতিতের ঘটনা এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে আমেরিকান পাইলটকে ইউএসএ ইরান থেকে উদ্ধারের যে একটা ঘটনা আমরা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু আসলে অফিসিয়ালি কোনো দেশই কিন্তু তাদের কোনো স্টেটমেন্ট বিবৃতি দিচ্ছে না, কোথাও কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যখন এই যে গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি ইরানের মিলিটারি ক্যাপাসিটি নিয়ে আমাদের কাছে যে ইনফরমেশন দেয়া হচ্ছে, তার চাইতেও কিন্তু ইরানের সক্ষমতা আরও বেশি। কিন্তু এই দেশটা তো একটা বড় স্যাংশনের মধ্যে ছিল, এই অল্প সময়ের মধ্যে এই অ্যালগোরিদমগুলো মেলানো, এটা আসলে কিভাবে সম্ভব? ইরান প্রচুর তার একাডেমিয়া বলি, তার বিজ্ঞানী বলি, তাদের পেছনে কিন্তু ইনভেস্ট করে এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এই যুদ্ধের সময় কিন্তু ইরান কেন্দ্রিক অনেক হ্যাকার তারা কিন্তু মিডল ইস্টের অনেক টেলিকম প্রতিষ্ঠান যদি বলি, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান, তারপর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, এসব জায়গায় কিন্তু সাইবার আক্রমণ করছে, হ্যাকিং করছে। এমনকি ইউরোপের কিন্তু বেশ কিছু দেশগুলোতেও কিন্তু ইরানি হ্যাকাররা আক্রমণ করছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। ইরানকে আমরা যেভাবে রোগ স্টেট হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়, আসলে ইরানের অ্যাডমিনিস্ট্রেশন, ইরানের একাডেমিয়া, ইরানের মিলিটারি সবাই কিন্তু যার যার জায়গা থেকে অ্যান্টি ইউএসএ একটা রোল প্লে করার জন্য কিন্তু গত 10-12 বছর ধরে কিন্তু রেডি হচ্ছে। ইসরায়েল বা আমেরিকার যেই ধারণা ছিল ইরানকে নিয়ে, ইরান কিন্তু এক্ষেত্রে আরও বেশি আগানো, খুবই শক্তিশালীভাবে আসলে কামব্যাক করেছে। আমরা সেই কথা আরও শুনতে চাই, একটা বিরতি অপেক্ষা করছি, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি শিগগিরই। স্বাগত। আবারও আমরা কথা বলছিলাম বিশ্বযুদ্ধ এবং এআই এর ব্যবহার নিয়ে। ভাইয়া, আমরা ইরানের কথা যখন বলছি, আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, এই ইম্প্যাক্টগুলো কিন্তু বিশ্বের সবগুলো দেশেই পড়ছে। আমরা ভারত পাকিস্তান যুদ্ধেও দেখছি যে একটা দর কষাকষি চলছে। ইন্ডিয়া কি কোনোভাবে পুরো সিস্টেমটার উপর একটু জেলাস ফিল করছে কিনা? আমরা যখন প্রথম যুদ্ধ দেখি, ইরানের সাথে কিন্তু ইন্ডিয়ার ব্যবসায়িক সম্পর্ক আছে। সো সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধে যখন প্রথম শুরু হলো, ইরান কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে এক ধরনের একটা পজিটিভ রেসপন্স হোক বা একটা বড় রাষ্ট্র হিসাবে ইরানের পাশে ইন্ডিয়া দাঁড়াবে, সেই প্রত্যাশা কিন্তু ছিল। যেহেতু ইরানে প্রচুর ইন্ডিয়ান কাজ করে এবং মিডল ইস্টে কিন্তু আসলে প্রচুর ইন্ডিয়ান কাজ করে, সো খুব স্বাভাবিকভাবে কোনো রাষ্ট্র তার শ্রমবাজার নষ্ট করতে চাইবে না। আমরা যুদ্ধ চলতে চলতে কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখলাম, পাকিস্তান এই যুদ্ধের মাঝখানে সে একটা নেগোশিয়েটর হিসেবে ইনভলভড হয়ে যায়। এপ্রিল থেকে আমরা দেখছি, এমনকি পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন লাস্ট ইউএসএ গিয়েছিলেন, সেই ইউএসএর যেই ট্রিপটা ছিল, সেটা নিয়েও কিন্তু আমরা গণমাধ্যমে, বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমে নানান ইনফরমেশন দেখি, যেটা আসলে এক ধরনের একটু হেয় করেই আসলে উপস্থাপন করা হয়েছে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনকে। কিন্তু আমরা রিসেন্টলি দেখছি, গত 1-2 সপ্তাহ ধরে যদি আমরা দেখি, ইসলামাবাদে যেই সামিটটা হয়েছে, কত ডিপ এবং কত পাওয়ারফুল সামিট হলে ইউএস ভাইস প্রেসিডেন্ট ইউএসএ থেকে পাকিস্তানে আসেন এই যুদ্ধের সময়, এবং ইরান তার প্রতিনিধি দল পাকিস্তানের ইসলামাবাদে পাঠায়। তো যারা আমেরিকার সমালোচক, তারা কিন্তু বলছে যে ইউএসএর এই যুদ্ধে সম্মানজনক অবস্থানকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তান আসলে এই রোলটা প্লে করেন। সেক্ষেত্রে কিন্তু আসলে পাকিস্তান হুট করে, আমরা অনেক সময় সিনেমা দেখি না যে কোনো একটি চরিত্রে যুদ্ধে বা চরিত্রের কোনো গুরুত্ব নাই, সে আসলে মেইন লিড ক্যারেক্টার প্লে করে। রাইট নাও গ্লোবাল যেই পলিটিক্স আমরা দেখছি, সেখানে পাকিস্তান গুরুত্বপূর্ণ অবস্থান করছে। আমরা আবারও একটু এআই এর দিকে আসতে চাই। আমার মনে পড়ছে টার্মিনেটর মুভির একটা বিখ্যাত ডায়লগ ছিল যে আই উইল বি ব্যাক। কোনোভাবে কি সেই বার্তাই আজকে প্রায় 40 বছর পরে সত্য হচ্ছে কিনা? ওপেনহেইমারের লাইফস্টাইলের দিকে যদি তাকাই বা তার আবিষ্কারের দিকে যদি তাকাই, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা পারমাণবিক বোমের ব্যবহার দেখি, এবং পারমাণবিক বোম ব্যবহারের কারণেই কিন্তু আসলে 1945 পরবর্তী পৃথিবীর টেক্সট ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুপার পাওয়ারের যে ডেফিনেশন, যার কাছে পারমাণবিক বোমা আছে সে পাওয়ারফুল। 50 বছর ধরে কিন্তু আমরা দেখেছি ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না, ভারত, পাকিস্তান সবাই কিন্তু সুপার পাওয়ার। এআই আসার পর, এআই এবারের যে যুদ্ধে আমরা ইম্প্যাক্ট দেখছি,
আরেকটি কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনাকে বলছে ওপেন হেইমার ইফেক্ট। কিন্তু ভাই কিংস কলেজ অফ লন্ডনের একটা পরিসংখ্যান কয়েকদিন আগে চোখে পড়লো, তো এখানে বলছে যে যখনই আপনি ওপেন এআইকে, গুগলকে বা যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুদ্ধের সমাধানের কথা বলছেন, তখনই কিন্তু শতকরা 95% সময় তারা বলছে যে তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার চায়। আলটিমেট আমরা যদি যুদ্ধের কলাকৌশলের দিকে যদি তাকাই, যখন মানবিকতা, সম্মান, শ্রদ্ধা এক পাশে থাকে, যখন যুদ্ধে জেতাটাই আসলে আসল প্ল্যানে থাকে, তখন কিন্তু আসলে যে করেই হোক শত্রুর ধ্বংস আমরা চাই। খেয়াল করে দেখেন, সে 28 ফেব্রুয়ারি কিন্তু স্কুলেই আক্রমণ করার কমান্ড দিয়েছে। এক্ষেত্রে যদি হিউম্যান ইন্টারভেনশন থাকতো, মানবিকতা থাকতো, ডিপ্লোমেসির উপস্থিতি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে কনসিডারেশনের সুযোগ থাকতো। কোনোভাবেই কিন্তু যুদ্ধে সিভিল স্থাপনা বলি, স্কুল বলি, হাসপাতালে আক্রমণ করার সুযোগ নাই। যত বেশি এআইয়ের ব্যবহার আমরা দেখব, তত কিন্তু এই রিস্কগুলো থাকে। আমরা কি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাব কিনা? আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু দেখছি এআইকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কিন্তু অনেক ঘটনা দেখেছি এআইয়ের কারণে কিন্তু শিশুরা আত্মহত্যার দিকে যাচ্ছে। চ্যাট করতে করতে কিন্তু মানুষকে কিন্তু এআই প্রভোগ করছে, সুইসাইডের মতো ঘটনা দিচ্ছে, ডিভোর্সের মতো ঘটনা দিকে যাচ্ছে। এগুলো কিন্তু এআই হ্যালোসিনেশনের মাধ্যমে আমাদেরকে ডাইভার্ট করছে। আমরা গুগল ম্যাপের দিকে যদি তাকাই, গুগল ম্যাপ যদি আমাদেরকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়, কারণটা কি? তার কাছে যে ডেটাগুলো আছে, এখানে রাস্তা নাই, হয়তোবা কোনো একজন মানুষ এই কমান্ডটা দিয়েছে যে রাস্তা আছে, সেই পথ ফলো করে আমরা যে পুকুর পাচ্ছি, আমরা কিন্তু যেতে পারছি না। এআইয়ের অবস্থা কিন্তু একই দিকে আমরা দেখছি। তাহলে আমাদের মতো তৃতীয় বিশ্বের যারা দেশ রয়েছে, আমাদের করণীয় কি? সচেতনতা বাড়ানো ছাড়া আসলে কোনো উপায় নাই। একটা ইনফরমেশন দেই, গতকালকে লিঙ্কডিনের যিনি প্রতিষ্ঠাতা রিড হফম্যান, তার একটা আর্টিকেল পড়ছিলাম। তিনি দেখাচ্ছিলেন যে আমেরিকা চীনকে কীভাবে আটকাবে। আমেরিকা চীনকে আটকানোর একটা মাত্র উপায় দেখছে, তার প্রচুর ডেটা সেন্টার করতে হবে। প্রচুর ডেটা সেন্টার করতে হলে তার প্রচুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লাগবে। প্রচুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমেরিকান গভর্নমেন্ট যখন অর্ডার করছে, 2029, 30, 35, 40, 49 পর্যন্ত হচ্ছে অর্ডার। আগে যেভাবে যুদ্ধজাহাজ অর্ডার করলে 10 বছর 5 বছর পরে এক একটা দেশ এক একটা জায়গায় আসতো, বিমান অর্ডারের মতো দেখা যায় যে 5 বছর 6 বছর পর পর বিমান পাচ্ছি আমরা। কিন্তু এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অর্ডার দিয়েও আমেরিকা তৈরি করতে পারছে না। বাংলাদেশ কিন্তু সেই ক্যাপাসিটিতে নেই। সো সেক্ষেত্রে আমাদের বলবো, পৃথিবীতে আরও অনেক সমস্যা আছে। আপনি যদি খেয়াল করেন, পৃথিবীর বড় সমস্যা যক্ষ্মা, পৃথিবীর বড় সমস্যা হচ্ছে এইডস, পৃথিবীর বড়গুলো সমস্যা হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা। আমরা কিন্তু সেদিকে মনোযোগ দিচ্ছি না। সো এআইকে আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছি, আমরা মানুষই ব্যবহার করছি, এআইকে আবার আমরা স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু ব্যবহার করছি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরই দায় আসলে এআইকে আমরা কীভাবে ব্যবহার করব। জি, আমরা শুনছিলাম যে স্রেফ সচেতনতা এবং মানবিকতাই পারে বিশ্বকে রক্ষা করতে। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজকের মতো লগ্ন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।